আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের কূটনীতিতে এখন যেন অতিথির অভাব নেই। কেউ ঢাকা আসছেন, কেউ দিল্লিতে ডাকছেন, কেউ বিনিয়োগের ঝুলি দেখাচ্ছেন, কেউ নিরাপত্তার মানচিত্র খুলে বসছেন। একই সময়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। ঢাকায় এসে ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গাও। আর এর কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন গতি ও নতুন বিতর্ক তৈরি করেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতির বসন্তকাল চলছে, কিন্তু কূটনীতিতে ফুলের সৌন্দর্যের পাশাপাশি কাটার অবস্থানও বুঝতে হয়। কারণ বড় শক্তিগুলো কোনো দেশকে নিছক ভালোবেসে কাছে টানে না, তারা কাছে টানে নিজেদের স্বার্থের হিসাব মিলিয়ে। বাংলাদেশ এখন এমন একটা ভূরাজনৈতিক চৌরাস্তায় দাঁড়িয়ে যেখানে একই সঙ্গে তিনটি দরজা খোলা: দিল্লি, ওয়াশিংটন ও বেইজিং। প্রশ্ন হলো, আমরা কোন দরজা দিয়ে ঢুকব? এটি নয়। আসল প্রশ্ন, তিনটি দরজাই খোলা রেখে আমরা নিজেদের ঘর কতটা নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ করতে পারব। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত আমন্ত্রণ জানিয়েছে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, পর্যবেক্ষকও নয়, তবে জোটটিতে যোগ দেওয়ার আগ্রহ বাংলাদেশের বহুদিনের। চীন ও রাশিয়া বাংলাদেশের সদস্য পদের প্রতি ইতিবাচক মনোভাবও দেখিয়েছে। ভারত অবশ্য আমন্ত্রণটি দিয়েছে বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। অর্থাৎ এটি কেবল দ্বিপক্ষীয় আমন্ত্রণ নয়, এর একটি বহুপক্ষীয় আবরণও আছে। কিন্তু কূটনীতিতে আবরণ যতই বহুপক্ষীয় হোক, তার ভেতরে দ্বিপক্ষীয় বার্তা খুঁজে পাওয়াই স্বাভাবিক। ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণও প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও দায়িত্ব গ্রহণের শুরুতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বেশ উৎসাহ দেখিয়েছেন। তিনি দুদেশের জনসংখ্যা, বাজার, ইতিহাস ও সম্ভাবনাকে একসঙ্গে মিলিয়ে এক বিশাল শক্তির ছবি এঁকেছেন। ভারতের দিক থেকে ধরনের ইতিবাচক ভাষা নিঃসন্দেহে স্বাগত, কারণ প্রতিবেশীদের মধ্যে উত্তেজনার চেয়ে সংলাপ ভালো, সন্দেহের চেয়ে সহযোগিতা ভালো, সীমান্তে গুলির চেয়ে বাণিজ্যের ট্রাক চলা ভালো। কিন্তু বাংলাদেশের মানুষ অতীত অভিজ্ঞতা থেকে এটাও জানে, কূটনীতির সুন্দর শব্দ সবসময় বাস্তবের সুন্দর আচরণ নিশ্চিত করে না। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রধান সংকট কখনোই কথা বলার অভাব ছিল না, সংকট ছিল কথার সঙ্গে কাজের ব্যবধান। তিস্তার পানি নিয়ে আশ্বাস এসছে, চুক্তি আসেনি। সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি এসেছে, মৃত্যু থামেনি। বাণিজ্য বাড়লেও ভারসাম্য আসেনি। ট্রানজিট, নিরাপত্তা ও সংযোগে বাংলাদেশ বহুবার ভারতের উদ্বেগকে গুরুত্ব দিয়েছে, কিন্তু বাংলাদেশের উদ্বেগগুলো প্রায়ই দিল্লির আমলাতান্ত্রিক গোলকধাঁধায় হারিয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যার্পণের প্রশ্ন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়াদিল্লির দীর্ঘদিনের পক্ষপাতদুষ্ট নীতির স্মৃতি। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ককে দুই দেশের সম্পর্কের বদলে অনেকটা দুই সরকারের সম্পর্ক বানিয়ে ফেলা হয়েছিল। আরও নির্দিষ্ট করে বললে অনেকের চোখে তা হয়ে উঠেছিল দিল্লি ও একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক। বাংলাদেশের জনগণের একটি বড় অংশের উদ্বেগ, ক্ষোভ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভারত যথাযথভাবে বুঝতে চায়নি, বরং একটি কর্তৃত্ববাদী শাসনের স্থিতিশীলতাকেই নিজের কৌশলগত স্বার্থের জন্য সুবিধাজনক মনে করেছে। সেই নীতির মূল্য এখন ভারতকেও দিতে হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা শুধু কয়েকটি সৌজন্য সাক্ষাৎ, আবেগপূর্ণ বক্তব্য কিংবা ক্রিকেট ও সংস্কৃতির গল্প দিয়ে দূর করা যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর তাই একটি সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মনস্তত্ত্ব জড়িত। তিনি যদি ব্রিক্স সম্মেলনে যান, তাহলে শুধু সম্মেলনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া যথেষ্ট হবে না। বাংলাদেশ স্বাভাবিকভাবেই চাইবে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটা অর্থবহ, পূর্ণাঙ্গ ও মর্যাদাপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের করিডোরে কয়েক মিনিটের হাসিমুখের ছবি তুলে ফিরে এলে তা হয়তো কূটনৈতিক অ্যালবাম সমৃদ্ধ করবে, কিন্তু বাংলাদেশের স্বার্থের খাতা সমৃদ্ধ করবে না। ঢাকার সতর্কতার কারণ এখানেই। ভারত যদি সত্যি সম্পর্ক পুনর্গঠন করতে চায়, তাহলে সফরটির আগে আলোচনার বাস্তব এজেন্ডা পরিষ্কার হওয়া দরকার। তিস্তা ও অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা, বাণিজ্যের অশুল্ক বাধা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, ভিসা, যোগাযোগ, শেখ হাসিনার প্রত্যার্পণ এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক পরিসরে ধারাবাহিক অপপ্রচারের মতো বিষয় এড়িয়ে গিয়ে শুধু আঞ্চলিক সহযোগিতার মিষ্টি কথা বললে সম্পর্কের বরফ গলবে না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমানকে মনে রাখতে হবে, দিল্লি সফর করা দুর্বলতা নয়, আবার দিল্লি সফর না করাই দেশপ্রেমের একমাত্র প্রমাণ নয়। পররাষ্ট্রনীতি আবেগের মিছিল নয়, এটি স্বার্থের হিসাব। তিনি যদি যান, যেতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, কোনো অনুগ্রহ প্রার্থী প্রতিবেশী হিসেবে নয়। আর যদি না যান, সেই সিদ্ধান্ত যেন অভ্যন্তরীণ রাজনৈতিক বাবা পাওয়ার জন্য না হয়, বরং জাতীয় স্বার্থের পরিষ্কার মূল্যায়নের ভিত্তিতে হয়। ভারতের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক বাংলাদেশের প্রয়োজন। একইভাবে বাংলাদেশের সহযোগিতা ভারতের উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগরীয় যোগাযোগ, নিরাপত্তা ও আঞ্চলিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পারস্পরিক প্রয়োজনকে সমতার সম্পর্কের ভিত্তি বানাতে হবে। দিল্লির আমন্ত্রণ নিয়ে যখন আলোচনা চলছে, তখনই ঢাকায় এলেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোট। এটি তার প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। প্রকাশিত তথ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, জলবায়ু, উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট আলোচনায় এসছে। সফরটি এমন এক সময় হলো যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করে এসছেন এবং বেইজিংয়ের সঙ্গে অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ফলে এই সফরকে নিছক পরিচিতিমূলক সফর ভাবলে ভূরাজনীতির অঙ্কটি অসম্পূর্ণ থেকে যায়। সার্জিও গোটের সফরের প্রাথমিক এজেন্ডা যা ছিল, তার বাইরেও হয়তো কিছু থাকতে পারে। মার্কিন দূতের এজেন্ডাকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত অনুসন্ধানমূলক বলা হয়েছিল। কূটনৈতিক ভাষায় উন্মুক্ত এজেন্ডা অনেক সময় সবচেয়ে বিস্তৃত এজেন্ডা। সেখানে লিখিত তালিকার চেয়ে অলিখিত প্রশ্ন বেশি থাকে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কোন পথে যাচ্ছে, নতুন সরকারের অগ্রাধিকার কি, চীনের সঙ্গে সম্পর্ক কতটা গভীর হবে, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে, বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত অবস্থান কি হবে, রোহিঙ্গা সংকট কিভাবে সামলানো হবে এবং যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের বাজার কতটা উন্মুক্ত হতে পারে, এসব প্রশ্ন ওয়াশিংটনের আগ্রহের বাইরে থাকবার কথা নয়। সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়গুলোর একটি হল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত হবার প্রস্তাব। এই উদ্যোগের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো এবং নিরাপদ প্রযুক্তি সরবরাহ ব্যবস্থার সম্পর্ক রয়েছে। এর অর্থ ওয়াশিংটন এখন বাংলাদেশকে শুধু পোশাক রপ্তানিকারক বা মানবিক সহায়তা গ্রহণকারী দেশ হিসেবে দেখছে না, ভবিষ্যতের প্রযুক্তি ও অর্থনৈতিক নিরাপত্তার কাঠামোতেও বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা দেখছে। এটি বাংলাদেশের জন্য বড় সুযোগ, কিন্তু একই সঙ্গে এটি চীন নির্ভর প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থার বিকল্প করে তোলার বৃহত্তর মার্কিন কৌশলের অংশ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই সুযোগ গ্রহণ করবে? উত্তরটি সরল হ্যাঁ বা না হতে পারে, আবার নাও হতে পারে। মার্কিন বিনিয়োগ, প্রযুক্তি, বাজার, শিক্ষা, জ্বালানি এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাংলাদেশের প্রয়োজন। তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, অ্যাসেম্বলি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং নিরাপদ সরবরাহ ব্যবস্থায় যুক্ত হতে পারলে বাংলাদেশের অর্থনীতি পোশাক শিল্পের অতি নির্ভরতা থেকে বের হওয়ার একটি পথ পেতে পারে। কিন্তু কোনো উদ্যোগে যোগ দেওয়ার আগে দেখতে হবে এর রাজনৈতিক ও নিরাপত্তাগত শর্ত কি, চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রকল্পগুলোর উপর তার প্রভাব কি, প্রযুক্তিগত অংশীদারিত্বের নামে বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের জায়গা সংকুচিত হবে কিনা। এখানে মনে রাখা দরকার যে বাংলাদেশ ইতিমধ্যেই পর্যবেক্ষক হিসেবে চীনের নেতৃত্বাধীন ওয়াইকোতে যুক্ত হয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো হঠাৎ গড়ে ওঠা রোমান্স নয়। অবকাঠামো, বাণিজ্য, প্রতিরক্ষা সরঞ্জাম, বিদ্যুৎ, যোগাযোগ ও শিল্পায়নে চীন বহু বছর ধরে গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় উৎস চীন। পদ্মা সেতু থেকে কর্ণফুলী টানেল, সড়ক, রেল ও বিদ্যুৎ কেন্দ্র, বহু বড় প্রকল্পের সঙ্গে চীনা প্রতিষ্ঠান জড়িত। একই সঙ্গে বাংলাদেশের আমদানির একটা বড় অংশ আসে চীন থেকে। ফলে চীনকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার বর্তমান কাঠামো কল্পনা করা বাস্তবসম্মত নয়। কিন্তু চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক হবার সুযোগ নেই। ঋণের শর্ত, প্রকল্পের ব্যয়, পরিবেশগত ঝুঁকি, প্রযুক্তিগত নির্ভরতা, স্থানীয় কর্মসংস্থান, দুর্নীতি এবং প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে কঠোর মূল্যায়ন দরকার। চীন উন্নয়নের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশের উন্নয়নের মালিক হতে পারে না। একইভাবে যুক্তরাষ্ট্র গণতন্ত্র,
বিনিয়োগ ও প্রযুক্তির অংশীদার হতে পারে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরীক্ষক হতে পারে না। ভারত প্রতিবেশী ও ঐতিহাসিক অংশীদার হতে পারে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অভিভাবক হতে পারে না। এই জায়গাতেই বাংলাদেশের নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। অতীতে আমাদের পররাষ্ট্রনীতি প্রায় স্লোগানের মধ্যে বন্দী ছিল। কখনো বলা হয়েছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কখনো বলা হয়েছে পূর্বমুখী কূটনীতি। কখনো ভারতকে সন্তুষ্ট রাখাই রাষ্ট্রীয় সাফল্য হিসেবে দেখানো হয়েছে। আবার কখনো চীনের বড় প্রকল্পের ঘোষণা শুনেই ধরে নেওয়া হয়েছে উন্নয়নের স্বর্গদ্বার খুলে গেছে। বাস্তবে পররাষ্ট্রনীতি স্লোগানে চলে না, চলে দক্ষ প্রতিষ্ঠান, নির্ভুল তথ্য, অনৈতিক সক্ষমতা এবং আলোচনার শক্তিতে। বাংলাদেশকে এখন একসঙ্গে 3টি স্তরে কাজ করতে হবে। প্রথমত, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক, কার্যকর ও সমমর্যাদার ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, শিক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে হবে। তৃতীয়ত, চীনের সঙ্গে উন্নয়ন অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রাখতে হবে, তবে ঋণ ও কৌশলগত নির্ভরতার ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে। একটি সম্পর্ককে আরেকটির বিরুদ্ধে ব্যবহার করলে সাময়িক সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। ভারতকে ভয় দেখাতে চীনের কার্ড, চীনকে চাপে রাখতে আমেরিকার কার্ড, কিংবা আমেরিকাকে বার্তা দিতে ব্রিক্সের কার্ড, এ ধরনের কূটনীতি দীর্ঘস্থায়ী নয়। বড় শক্তিগুলো তাসের টেবিলে আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমরা যদি শুধু কার্ড খেলতে যাই, শেষ পর্যন্ত হয়তো দেখব তাসও অন্যের, টেবিলও অন্যের, নিয়মও অন্যের। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত নিজের টেবিল তৈরি করা, যেখানে জাতীয় স্বার্থই হবে খেলার নিয়ম। জাতীয় স্বার্থ বলতে কেবল সার্বভৌমত্বের বড় বড় কথা বোঝালে চলবে না। জাতীয় স্বার্থের পরিমাপ হতে হবে সাধারণ মানুষের জীবনে। কোন সম্পর্কে বাংলাদেশের রপ্তানি বাড়বে, কোথা থেকে মানসম্মত বিনিয়োগ আসবে, কত কর্মসংস্থান হবে, প্রযুক্তি হস্তান্তর হবে কি, জ্বালানি নিরাপত্তা বাড়বে কি, কৃষিপণ্য ন্যায্য বাজার পাবে কি, শিক্ষার্থীদের সুযোগ বাড়বে কি, প্রবাসীদের অধিকার রক্ষা হবে কি, নদীতে পানি আসবে কি, সীমান্তে মানুষ মরবে কিনা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কে বাস্তব ভূমিকা রাখবে। কূটনীতির সাফল্য বিমানবন্দরের লাল গালিচার দৈর্ঘ্য নয়, এসব প্রশ্নের উত্তরে মাপা উচিত। রোহিঙ্গা সংকটের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার সবচেয়ে বড় উৎসগুলোর একটি, এবং সার্জিও গোরের কক্সবাজার সফর সংকটটির প্রতি ওয়াশিংটনের আগ্রহের প্রমাণ। কিন্তু শুধু খাদ্য ও আশ্রয়ের অর্থ দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন মিয়ানমারের উপর কার্যকর রাজনৈতিক চাপ। সেখানে চীনের প্রভাব আছে, ভারতের স্বার্থ আছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ আছে। অথচ 10 লাখের বেশি রোহিঙ্গার বোঝা বহন করছে বাংলাদেশ। এখানেই বাংলাদেশের বহুমুখী কূটনীতির সবচেয়ে বাস্তব পরীক্ষা। 3 শক্তির সঙ্গে সম্পর্ক থাকলেও যদি তাদের কাউকেই প্রত্যাবাসনের জন্য কার্যকরভাবে কাজে লাগানো না যায়, তাহলে সেই সম্পর্কের জৌলুস বাংলাদেশের মানুষের কি কাজে আসবে? একই কথা অর্থনৈতিক সম্পর্কেও প্রযোজ্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারগুলোর একটি। চীন সবচেয়ে বড় আমদানির উৎস এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। ভারত নিকটতম বড় বাজার, প্রতিবেশী ও যোগাযোগের অনিবার্য অংশীদার। এই 3 সম্পর্কের মধ্যেই সুযোগ আছে, আবার ঝুঁকিও আছে। বাংলাদেশের কাজ হলো সুযোগগুলোকে পরস্পরের পরিপূরক করা। মার্কিন বাজার, চীনা উৎপাদন সক্ষমতা, ভারতীয় আঞ্চলিক যোগাযোগ এবং বাংলাদেশের শ্রমশক্তি ও ভৌগোলিক অবস্থান, এগুলোকে সমন্বিত করা গেলে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় অঞ্চলের উৎপাদন ও সরবরাহ কেন্দ্র হতে পারে। কিন্তু তার আগে নিজেদের ঘর গোছাতে হবে। দুর্নীতি, চুক্তিতে অস্বচ্ছতা, দুর্বল আমলাতন্ত্র, প্রকল্পে রাজনৈতিক কমিশন, নীতির ধারাবাহিকতার অভাব এবং বিচার ব্যবস্থার অনিশ্চয়তা থাকলে কোনো অংশীদারিত্বই দেশের কাঙ্ক্ষিত উপকার আসবে না। বিদেশিরা তখন আমাদের দুর্বলতাকেই দর কষাকষির অস্ত্র বানাবে। রাষ্ট্রের প্রতিষ্ঠান দুর্বল হলে পররাষ্ট্রনীতি ও ব্যক্তি নির্ভর হয়ে পড়ে। সরকার বদলালে সম্পর্কের সংজ্ঞা বদলে যায়। বাংলাদেশ অতীতে এই ভুলের মূল্য দিয়েছে। নতুন সরকারকে তাই দলীয় পররাষ্ট্রনীতির বদলে রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে। দিল্লিকে বুঝতে হবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। ওয়াশিংটনকে বুঝতে হবে গণতন্ত্রের ভাষা শুধু চাপ প্রয়োগের মৌসুমী হাতিয়ার হলে তার বিশ্বাসযোগ্যতা থাকে না। বেইজিংকে বুঝতে হবে অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থানীয় সক্ষমতা, স্বচ্ছতা ও বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। আর ঢাকাকে বুঝতে হবে কেউ আমাদের উদ্ধার করতে আসছে না, সবাই নিজের স্বার্থ নিয়ে আসছে। আমাদের দায়িত্ব হলো সেই স্বার্থের ভেতর থেকে বাংলাদেশের জন্য ন্যায্য অংশ আদায় করা।
ভারতের আমন্ত্রণ গ্রহণ করা হতে পারে একটি নতুন সূচনা যদি আলোচনায় বাস্তবতা থাকে। মার্কিন দূতের সফর খুলে দিতে পারে বিনিয়োগ ও প্রযুক্তির নতুন দরজা যদি বাংলাদেশ শর্ত বুঝে এগোয়। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে যদি প্রকল্পগুলো জাতীয় প্রয়োজন ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনটি পথই খোলা রাখা সম্ভব, কিন্তু ভারসাম্য মানে সবাইকে সমান হাসি দেয়া নয়। ভারসাম্য মানে প্রতিটি বিষয়ে বাংলাদেশের লাভ ক্ষতি আলাদাভাবে বিচার করা। আজকের পৃথিবী আর এক মেরু নয়। ব্রিক্সের সম্প্রসারণ, যুক্তরাষ্ট্র চীন প্রযুক্তি প্রতিযোগিতা, ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা, ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, রাজনীতি ও বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব সব কিছু মিলিয়ে বাংলাদেশের দর কষাকষির সুযোগ বেড়েছে। কিন্তু সুযোগ থাকা আর সুযোগ কাজে লাগানো এক কথা নয়। দাবার ছকে মাঝের গুটির গুরুত্ব অনেক, কিন্তু নিজের চাল দেওয়ার ক্ষমতা না থাকলে সেই গুটি প্রথম বলি হয়। বাংলাদেশকে তাই কারো বলয়ের দেশ নয়, নিজের বলয়ের কেন্দ্র হওয়ার আকাঙ্ক্ষা রাখতে হবে। আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হওয়া উচিত বন্ধুত্ব সবার সঙ্গে, নির্ভরতা কারো উপর নয়, সহযোগিতা সবার সঙ্গে। সিদ্ধান্ত বাংলাদেশের। দরজা তিনটিই খোলা, কিন্তু ঘরের চাবি থাকবে আমাদের হাতে। দিল্লি ডাকছে, ওয়াশিংটন কথা বলছে, বেইজিং অপেক্ষা করছে। পৃথিবীর বড় শক্তিগুলোর চোখ এখন ঢাকার দিকে। এটি আত্মতুষ্টির সময় নয়, আত্মমর্যাদা ও প্রজ্ঞার সঙ্গে এগোনোর সময়। কারণ ভূগোল বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করেছে, কিন্তু কূটনৈতিক দক্ষতাই নির্ধারণ করবে এই গুরুত্ব বাংলাদেশের শক্তি হবে নাকি অন্যদের প্রতিযোগিতার মূল্য আমরা দিয়ে যাব। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।